Kolkata, your daily dose of happiness. বাদুড় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক বৈচিত্র্যময় এবং প্রচুর পরিমাণে শারীরবৃত্তীয় এবং পরিবেশগত বৈচিত্র্যের অধিকারী। এরা শিকার এবং শিকারী, অর্থপদ দমন, বীজ ছত্রভঙ্গ, পরাগায়ন, উপাদান এবং পুষ্টি বিতরণ এবং পুনর্ব্যবহার হিসাবে গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা পালন করে। অর্থনৈতিক দিক থেকে এদের প্রচুর সুবিধা এবং অসুবিধাও রয়েছে। বাদুড় থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধাগুলির মধ্যে রয়েছে জৈবিক কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, উদ্ভিদ পরাগায়ন, বীজ ছত্রভঙ্গ, গুয়াণু খনন, গুয়াণু মাংস এবং ঔষধ, নান্দনিকতা এবং বাদুড়ের পর্যবেক্ষণ, পর্যটন এবং শিক্ষা ও গবেষণা। যদিও বাদুড় অনেক ইতিবাচক পরিবেশগত এবং অর্থনৈতিক সুবিধা প্রদানকারী কোমল প্রাণীদের মধ্যে রয়েছে, তবুও খুব কম প্রজাতিরই নেতিবাচক প্রভাব পড়ে। তারা মানুষ, গবাদি পশু, কৃষি ফসল, ভবন এবং অবকাঠামোর উপর ক্ষতি করে। তারা বিমান হামলা, রোগ সংক্রমণ এবং দূষণও ঘটায়। আত্মরক্ষার সময় মানুষকেও কামড়ায়। আবাসস্থল ধ্বংস এবং খণ্ডিতকরণ, গুহার বিশৃঙ্খলা, খাদ্য সম্পদের অবক্ষয়, গুল্মের মাংসের জন্য অতিরিক্ত শিকার এবং নিপীড়ন, কীটনাশকের বর্ধিত ব্যবহার, সংক্রামক রোগ এবং বায়ুশক্তি টারবাইনের মতো মানবসৃষ্ট পরিবেশগত চাপের প্রতিক্রিয়ার বাদুড়ের জনসংখ্যা হ্রাস পাচ্ছে বলে মনে হচ্ছে। অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব সত্ত্বেও বাদুড় সবচেয়ে বেশি অবহেলিত প্রাণীদের মধ্যে পড়ে, তাই তাদের সংরক্ষণ বাধ্যতামূলক। আর আজকের রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের আলোচিত বিষয় হল বাদুড় এবং এর পরিবেশগত গুরুত্ব। এ বিষয়ে বলবেন ডক্টর সৈকত কুমার বসু, এক্সিকিউটিভ রিসার্চ ডিরেক্টর, PFS, লেথব্রিজ, আলবার্টা, কানাডা। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় সৌমি সামন্ত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন বাদুড় এবং এর পরিবেশগত গুরুত্ব নিয়ে আলোচনা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে পেয়ে গিয়েছি ডক্টর সৈকত কুমার বাসু। ডক্টর বাসু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আপনাদের অনুষ্ঠানে এসে আমারও খুব ভালো লাগছে। আমি সকল শ্রোতা বন্ধুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আশা করি আজকের অনুষ্ঠানটা আমরা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আপনাদের সকলের ভালো লাগবে। আমি আজকের অনুষ্ঠানটা শুরু করছি আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়ের পিতৃদেব সুকুমার রায়ের বাদুড়কে নিয়ে লেখা একটা ছোট্ট কবিতা দিয়ে। এইটা হয়তো আপনারা শুনেছেন, কিন্তু আজকের দিনে এই বাস্তুতন্ত্রগত দিক নিয়ে যে কেউ ভেবেছেন এবং একটা মজার কবিতা লিখেছেন বাচ্চাদের জন্য, সেটা একটু আপনাদের পড়ে শোনাই। বাদুড় বলে, ওরে ভাই সজারু, আজকে রাত্রে দেখবে একটা মজারু। আজকে হেতায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিম্বি ঠ্যাঙা চপাটি।
সজারু কয় ঝোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়েছে দেখনি, জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, হ্যাংরা খোঁচা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবো তাদের বুঝিয়ে। বাদুড় বলে, প্যাঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব ঘুতুমি, ঘুমায় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতকা এবং হাদারে, তুমিও দাদা হচ্ছে ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোঁপসা মুখো ভ্যাপাটে। অনেক ধন্যবাদ। এই কবিতাটার মধ্যে একটা বাদুড় যখন তার বস্তুতন্ত্রে আসে, তাহলে প্যাঁচার সাথে তার কম্পিটিশন, ব্যাঙাচিদের পালিয়ে যাওয়া এবং অন্যান্য স্তন্যপ্রায় পশুদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যাওয়া, এই সমস্ত জিনিসটাকে নিয়ে এত সুন্দর অনবদ্য কবিতা বাদুড়কে নিয়ে আর কেউ বাংলা সাহিত্যে লিখেছেন কিনা আমার জানা নেই। আমার অত্যন্ত প্রিয় কবিতা, তাই আজকে সকলের সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আপনি যে মতামত দিলেন, আমিও কিন্তু আপনার সাথে একই মত পোষণ করছি। নিশ্চয় মানে যেটা বলার সেটা হচ্ছে বাদুড় একটা খুব ইন্টারেস্টিং প্রাণী আমাদের প্রত্যেকের কাছেই, কিন্তু বাদুড়কে নিয়ে এত ভুল ভ্রান্তি ধারণা মিথ কিংবদন্তি ভয় ভীতি ছড়িয়ে যে সেইগুলো সম্পর্কে মানুষ বাদুড়কে এত ভয় পায় যে বাদুড়ের যে পজিটিভ দিকটা রয়েছে সেটা আমরা দেখতে ভুলে যাচ্ছি। জিনিসটা নিয়ে এই নেগেটিভ এবং পজিটিভ এবং এর মধ্যে আমাদের শিল্প সাহিত্য থেকে শুরু করে বিজ্ঞান সমস্ত কিছু কিন্তু আসবে, কেন সবটাকে নিয়েই এই বাদুড়ের গল্প। তাহলে আজকে আমরা ভাই শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি প্রথমেই অনুষ্ঠান শুরুর প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, যে বাদুড়টা কি, বাদুড় সম্পর্কে এক এক মানুষ এক একজন ভাবে মত পোষণ করে থাকেন। হ্যাঁ, আপনি একটু যদি আচ্ছা, বলেন। আচ্ছা। না বাদুড় মানে বাদুড় যেহেতু আকাশে মানে খেচর প্রাণী আকাশে উড়ে বেড়ায়, তাই দেখে বাদুড় পাখি ইত্যাদি এরকম নানান মানে বিভিন্ন সংস্কৃতিতে একে বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে করা হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক ভাবে অতি সাধারণ। এটি একটি স্তন্যপায়ী প্রাণী যে উড়তে পারে, অর্থাৎ তাদের পাখা আছে, তারা উঠতে পারে এবং তারা দিবাভাগে তাদের দেখতে পাওয়া যায় না, এরা নিশাচর প্রাণী, এরা রাত্রে বেরোয়। এবং বাদুড়ের সাথে এই নেগেটিভিটিটা অ্যাসোসিয়েটেড করার কারণটা হচ্ছে এইটা, দেখবেন যে বাদুড়রা অন্ধকার গুহা বা পরিত্যক্ত বাড়ি বা যে সমস্ত জায়গায় বহু বছর আগে কেউ থাকতেন, কবরখানা ইত্যাদি সমস্ত জায়গায় যেখানে আর্কিটেকচারাল বড় বড় বিল্ডিং রয়েছে, দেখবেন পুরনো রাজবাড়ি, ভেঙে পড়া অট্টালিকা, এই সমস্ত জায়গায় যেরকম পায়রারা বসবাস করে, দেখবেন ভাঙা বাড়ি থাকলেই তো ঘুঘু পায়রা ইত্যাদি এসে বাসা করতে থাকে, এই বাদুড়রাও এই আনডিস্টার্ব জায়গা যেখানে মানুষের যাতায়াত নেই সেখানে তাদের জীবনচক্র তারা চালায়। এবং যেহেতু তারা অন্ধকারটা পছন্দ করে, কারণ ডে লাইটটা তারা অ্যাভয়েড করার চেষ্টা করে, এই অট্টালিকাগুলোর মধ্যে তাদেরকে পাওয়া যায়। বাদুড়কে কিন্তু গাছের মধ্যেও প্রচুর পাওয়া যায়, দেখবেন আমাদের এখানে প্রচুর জায়গা, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের এই মানে কলকাতাতেই এই দক্ষিণের দিকে বাদুড়তলা বলে বিভিন্ন জায়গায় জায়গা রয়েছে। এটা এই নামকরণটা এই জন্যই হয়েছে যে বড় বড় বাদুড় গাছ থেকে ঝুলছে, সেইটা দেখছে এবং তারা খ্যাচ 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 একটা অদ্ভুত আওয়াজ করে। এই বোটানিক্যাল গার্ডেন বা অন্যান্য বড় গার্ডেন, আমাদের আলিপুর যে হর্টিকালচারাল গার্ডেন, এখানে মাঝে মাঝে গেলে বা গল্ফগ্রিনের যে এখন খুব একটা ঢুকতে দেয় না, কিন্তু গল্ফগ্রিনের যে গল্ফ ক্লাব রয়েছে সেই গল্ফ ক্লাবের বেশ কিছু গাছে আপনারা দেখতে পাবেন বড় বড় ফ্রুট ব্যাগ। এছাড়া গ্রামাঞ্চলে তো আছেই যে এই এই বড় বড় বাদুড়গুলো মানে মাথা নিচু করে পা ধরে ঝুলছে। এইটা যেহেতু আমরা দেখতে অভ্যস্ত নই, প্রাণী জগতে এইরকম প্রাণী প্রায় নেই বললেই চলে, যে যাদের মানে মাথা নিচু করে পা উঁচু করে ঝোলে এবং তাদের ফিজিওলজিক্যাল সিস্টেমটাই এরকম যে আমরা তো মাথায় রক্ত চুরে আমাদের মরে যাওয়ার কথা বা আমাদের ব্রেন এক্সপ্লোড করার কথা বা মাথায় রক্ত চলে আসলে আর যে যে সমস্ত সমস্যাগুলো হতে পারে, বাদুড়ের ফিজিওলজিটাই এরকম যে তারা এই ঝুলুল্যমান অবস্থায় সারাটা দিন কাটাতে পারে। কিন্তু তাদের সেই সমস্যাটা প্রকৃতির মধ্যে এবং মানে ইভলিউশনের মধ্যে তারা বহু বছর ধরে গেছে, সুতরাং এটা স্তন্যপ্রায়ী জীব, তাদেরও বাচ্চা হয় এবং তারা মাতৃদুগ্ধ পান করে এবং অন্যান্য মানে জীব ম্যামালস যারা রয়েছে বা স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যেও যেন যৌন সংযম হয়, এদের মাধ্যমেও এক হয়। এবং এইভাবে যেহেতু এরা অন্ধকার মানুষের থেকে দূরে এই প্রত্যক্ত পরিত্যক্ত জায়গায় থাকে, অন্ধকারে বিকেলবেলা রাত্রিবেলায় বলে কবরখানা এইরকম জায়গাগুলোতে তাদের দেখতে পাওয়া যায় বিশেষ করে, সেই জন্যে আমাদের দেশ বলে নয়, ভারতবর্ষ বলে নয়, সারা পৃথিবীব্যাপী বাদুড় সম্পর্কে একটা খুব নেগেটিভ ধারণা যে এরা বোধহয় ভূতের অনুসারী, প্রেতাত্মা, মানুষের আত্মা বহন করে আনে। এই খালি ভারতের কালচার নয়, আফ্রিকা বলুন, লাতিন আমেরিকা বলুন, এমনকি ইউরোপ, তাদের এখানেও এই বাদুড় নিয়ে প্রচুর আলোচনা। বাদুড় তাদের সাহিত্যের একটা বিরাট পার্ট। আমরা সবাই ব্রাম স্টোকারের কথা জানি, তার বিখ্যাত ড্রাকুলা উপন্যাস, সেটা নিয়ে একটু পরেই বলবো। তো এই সমস্ত কিছু বাদুড়কে একটা নেগেটিভ কেন্দ্রবিন্দুতে
আমাদের প্রতিস্থাপন করেছে আমাদের সমাজ বহু বছরের ভুল বোঝা নিয়ে। কিন্তু এটা মনে রাখতে হবে, বাদুড় কিন্তু পরিবেশ এবং প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা নানান ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। না হলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য কিন্তু থাকবে না। আর ছোট্ট করে বলি এই যে বাদুড়কে আপাতত মানে আমরা দুটো ভাগে ভাগ করা হয়, একটা বাদুড় আর চামচিকে। এই কথাটা বলি, আমরা লোকে ভাবে যে চামচিকে কি কোনো পাখি, তা নয়। বড় যে বাদুড় যেগুলোকে আপনারা প্রায় দেখতে পান, যে ওই বিকেল সন্ধ্যা হয়ে গেলে দেখবেন বড় বড় বাদুড় ঘুরে বেড়াচ্ছে, এবং কাছ থেকে যদি দেখতে পান তাদের মুখটা অনেকটা শেয়াল বা কুকুরের মতো, এবং তারা ঝুঝুল্যমান অবস্থায় থাকে। এদেরকে ফ্লাইং ফক্স বলা হয়। তাদের দেখতে চেহারাটা ভয়ঙ্কর হলেও এরা কিন্তু ফ্রুগিভোরাস বা ফল ফল খায়। আর আরেকটা ছোট চামচিকে যে যাদের মাইক্রোব্যাট বা ছোট বাদুড় বলা হয়, এই যে বাদুড়ের গোষ্ঠীটা রয়েছে, এদের মধ্যেও অনেকে আপনার হচ্ছে কি নিরামিষাশী, অর্থাৎ তারা কেউ ফল খায়, কেউ পুষ্পরস খায়, অর্থাৎ মৌমাছির মতো এরাও নেক্টারিস খায়, সংগ্রহ করে। আর কি করে না, এরা বিপুল পরিমাণে কিন্তু পোকা ভক্ষণ করে। মাংসাশী বাদুড়দের ক্ষেত্রে এইটা। আমি কিন্তু দক্ষিণ আমেরিকার এমন অনেক প্রজাতির বাদুড় দেখেছি, বা দেখেছি বলতে আমি ডকুমেন্টারিতে দেখেছি বা এদের সম্পর্কে তথ্য পেয়েছি। অনেক বাদুড় আছে তারা কিন্তু ছোট মাছ, ছোট হচ্ছে গিয়ে ব্যাঙ ইত্যাদিও শিকার করে খায়। মানে ঠিক উড়ে এসে ছো মেরে যেরকম চিল নিয়ে চলে যায়, সেরকম তারাও কিন্তু নিয়ে যায়। এবং এইখানে পেঁচাদের সাথে, এই যে সুকুমার রায়ের গল্পটা, এই পেঁচাদের সাথে তাদের কিন্তু একটা রাত্রিরের এই এলাকা ভাগ নিয়ে, শিকার ভাগ নিয়ে মাংসাশী বাদুড়দের মধ্যে পেঁচাদের সাথে কিন্তু একটা সংঘর্ষ হয় কখনো কখনো। তাহলে সেই ওনার কবিতাটা কিন্তু পুরোপুরি মিছিমিছি নয় যে বাদুড় আর পেঁচারা একে অপরের সাথে ঝগড়া করছে। এটা ঝগড়া না হলেও তাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব, কম্পিটিশনের জায়গা আছে। এই হচ্ছে বাদুড়ের মানে মূল। আপনি ঠিকই বলছেন। একটা জিনিস, আমরা যেগুলো ভৌতিক সিনেমা দেখেছি বা কোনো যে রোমাঞ্চকর কোনো একটা ধরুন পোড়ো বাড়ি ঝুল ভর্তি হয়ে আছে, হ্যাঁ? তার সাথে কিন্তু এই বাদুড় মানে একটা একের সাথে অপরের কিন্তু একটা সমন্বয় যুক্ত। মানে এই ভীষণ এই ভীষণ। এই atmosphere এর সাথে বাদুড় থাকবে না, এটা কিন্তু আমরা ভাবতেই পারি না। হ্যাঁ? একদম একদম। এবং এবং এর মানে সাথে কিন্তু মজার কথা হচ্ছে রাজেশ্বর, যেটা হ্যাঁ, হ্যাঁ, সেটা খালি এইটা যে আমাদের দেশের গল্প তা কিন্তু নয়। মানে বাদুড় আমেরিকান কালচার বলো, কানাডার কালচার বলো, ইউরোপিয়ান কালচার বলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই প্রথম বিশ্বের দেশগুলোতেও বাচ্চা, বুড়ো, রোমাঞ্চকর, রহস্য গল্প, ভৌতিক গল্প, কাল্পনিক, এই সমস্ত জিনিস যারা ভালোবাসেন, এবং এদের আমরা মানে 31শে অক্টোবর বা 30শে অক্টোবরের কাছাকাছি কিন্তু বিদেশে হ্যালোউইন বলে একটা অনুষ্ঠান পালন হয়। মোটামুটি বলা যেতে পারে আমাদের কালী পুজোর মতো, আচ্ছা, আচ্ছা। দ্য নাইট অফ দ্য গোস্ট বলা যেতে পারে। তো সেইখানে কিন্তু বাদুড়ের কস্টিউম পরা, বাদুড়ের পোশাক পরানো, এবং এই যে মানে খেলনার তোমার হচ্ছে গিয়ে মাকড়সা দিয়ে বাড়ি সাজানো এবং বাদুড়ের মূর্তি ঝুলিয়ে রাখা, এই পুরো জিনিসটার সাথে একটা নেগেটিভ স্পিরিট রয়েছে। কিন্তু এর সাথে মানুষের একটা রোমাঞ্চকর ব্যাপারটা রয়েছে। তার কারণ বহু বছর পর্যন্ত মানে বাদুড়ের যে বায়োলজি বা বাদুড়ের যে জীবনচক্র, সেটা মানুষের কাছে খুব একটা স্বচ্ছ ক্লিয়ার ছিল না। মানে বাদুড়কে তো আমরা চট করে হাতের কাছে দেখতে পাই না, হুম। তারা অনেক দূরে গুহায় এই সমস্ত জায়গায় থাকে, এবং ভয় যেটা দেখতে পাই না তার সম্পর্কে আমাদের একটা ভীষণ ভয়। আর এই বাদুড়কে বিখ্যাত করেছেন এক ব্যক্তি, তার কথা একটু বলি, না বললে আমাদের আজকের এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকবে। তাকে আমরা সবাই জানি। তার নাম হচ্ছে, তার ভালো নামটা বললে হয়তো অনেকে চিনবেন না, তার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যাব্রাহাম স্ট্রোকার। ইনি হচ্ছে গিয়ে আমাদের মানে ইউনাইটেড কিংডম যাকে বলে, আইরিশ বংশোদ্ভূত, স্কটল্যান্ডে জন্ম হয়েছিল। 8ই নভেম্বর 1847 সালে জন্ম, এবং ওনার তিরোধান হয় 20শে এপ্রিল 1912। উনি মানে বাম স্ট্রোকার নামে বিখ্যাত, এইটাই হচ্ছে ওনার রচনার ক্ষেত্রে নাম। তো বাম স্ট্রোকার কিন্তু জীবনে একাধিক উপন্যাস লিখেছেন, কিন্তু ওনার সর্বকালের, সর্বসময়ের এবং বলা যায় সর্বশ্রেষ্ঠ ভৌতিক উপন্যাস বা রোমাঞ্চকর উপন্যাসের নাম হচ্ছে ড্র্যাকুলা, যার বাংলা ট্রান্সলেশন ইত্যাদি আমরা সকলেই পড়েছি। এটি 1897 সালে প্রকাশিত হয় এবং প্রায় 550 পাতার বই। এটার মধ্যে যেটা বলা হয় যে আমাদের এই ইউরোপিয়ান গথিক ফিকশন, রোমান্টিক, ভাম্পায়ার লিটারেচার, এই সমস্ত সংমিশ্রণ করে উনি কিন্তু এটা নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন। এত সাকসেসফুল এই উপন্যাসটি হয়েছিল যে মানুষের প্রত্যেকের মধ্যে যে ভয়, উনি বাদুড়ের জীবনচক্র পড়া এবং বাদুড় সংক্রান্ত যে সমস্ত সাহিত্যকৃতি ছিল বা যাকে বলা হয় লোকগাথা, লোক গল্প, কিংবদন্তি যেগুলো ছিল, সেগুলো বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে উনি সংগ্রহ করেন। শুধু তাই নয়,
আফ্রিকা, ল্যাটিন আমেরিকার এই সমস্ত দেশগুলিতেও বাদুড় সম্পর্কে যে সমস্ত কথা প্রচলিত আছে উনি এই নিয়ে বিপুল পড়াশোনা করেন এবং উনি দেখেন মানে এখন তো আমরা সবাই জানি এইটাই যে আমরা বলি না ভাম্পায়ার কথাটা এসছে, যে ভাম্পায়ার অর্থাৎ রক্ত চোষা, এই যে কথাটা, এই কথাটা এসছে হচ্ছে আমাদের মানে আমরা এই সাহিত্যের ক্ষেত্রে বলেছি যে ভাম্পায়ার ব্যাট থেকে। অর্থাৎ আমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে আচ্ছা এটা শুনেছি বাদুড়ে কি রক্ত খায়, মানে রক্ত চোষা বাদুড়। কলা বাদুড়ের কথা আমরা শুনেছি যারা কলার রস চিপে খায়, কিন্তু সত্যিকারে হিম্যাটোফ্যাগি যে জিনিসটাকে বলে টেকনিক্যাল টার্মে, যে রক্তচোষা বাদুড় কি আছে? আছে, কিন্তু এইটা কিন্তু মিথ নয়। রক্তচোষা বাদুড় আছে, কিন্তু রক্তচোষা বাদুড়ের 3টে মাত্র প্রজাতি আমাদের এখনকার পৃথিবীতে পাওয়া যায়। একটাকে বলে কমন ভাম্পায়ার ব্যাট, একটাকে বলা হয় হেয়ারি লেগড ভাম্পায়ার ব্যাট, আর একটাকে বলা হয় হোয়াইট উইংড ভাম্পায়ার ব্যাট। কিন্তু এই যে বাদুড়, এই বাদুড় কিন্তু আমাদের এখানে বা যে ইউরোপে ড্রাকুলা সাহিত্য এত প্রচলিত, এই ইউরোপে কিন্তু পাওয়া যায় না, আফ্রিকাতে পাওয়া যায় না, এশিয়াতেও পাওয়া যায় না। এই বাদুড়রা পাওয়া যায় একমাত্র দক্ষিণ হচ্ছে গিয়ে এবং সেন্ট্রাল আমেরিকা, অর্থাৎ সাউথ অ্যান্ড সেন্ট্রাল ল্যাটিন আমেরিকা বলতে যেসব জায়গা আমরা বুঝি সেই দেশগুলোতে, অর্থাৎ যেখানে খুব হাই রিলেটিভ হিউমিডিটি, প্রচুর বর্ষা, সারা বছর আর্দ্রতা, এই জায়গায় এরা থাকে। এদের খাদ্য কিন্তু রক্ত। অর্থাৎ এরা কি করে, এরা হচ্ছে এই মশার মতো, মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে এই বাদুড়গুলি যখনই কোনো ম্যামাল, মানে ধরুন গরু হতে পারে, ঘোড়া হতে পারে, ভেড়া হতে পারে, এই সমস্ত বা মানুষও হতে পারে, কিন্তু মানুষকে এরা খুব একটা আক্রমণ মানুষের ধারে কাছে খুব একটা আসে না। এরা করে কি, এই ঘুমন্ত জীবজন্তু বিশেষ করে এই ফার্ম অ্যানিমালস যারা হয় তাদেরকে অ্যাটাক করে। তাদের জীবের মধ্যে এক রকমের স্যালাইভাতে এক রকমের কেমিক্যাল রয়েছে, যার ফলে তারা যখন রক্তটা শোষণ করছে সেটা এই জন্তুটা সেই ব্যথাটা ফিল করতে পারে না হিস্টামিনের জন্য। তার ফলে এরা কিন্তু রক্তচোষা বাদুড়। এই রক্তচোষা বাদুড়কে দেখেই আমাদের হচ্ছে গিয়ে এই ভাম্পায়ারের গল্পটা তৈরি হয়েছিল, এবং এই গল্পটা ইউরোপের বিশেষ করে ট্রান্সিলভেনিয়া অঞ্চল, যেটা কিনা আধুনিক রোমানিয়া বলে যে দেশটি রয়েছে, ওই চত্বরে, ইস্টার্ন ইউরোপিয়ানের ওই চত্বরটাতে এই নিয়ে প্রচুর লোকগাথা রয়েছে। এই বাদুড়ের সাহিত্যটাকে এত প্রশমিত করেছেন তার কারণ ভ্লাড বলে একজন এম্পায়ার ছিলেন রোমানিয়ার, যিনি অত্যন্ত অত্যাচারী ছিলেন। কথা মানে বিভিন্ন ঐতিহাসিকদের মতে ইনি অটোমান এম্পায়ারের সাথে প্রচুর যুদ্ধ করে নাকি ইউরোপকে রক্ষাও করেছেন, কিন্তু অস্বাভাবিক অত্যাচারী ছিলেন, খুন, রক্ত, জখম। এবং এটা কতটা সত্যি কতটা গল্প কথা আমরা জানি না, কিন্তু ভ্লাড বলে এই ক্যারেক্টারটা ছিল, এবং তার ব্রান ক্যাসেল বলেও একটি ক্যাসেল রয়েছে। যেই ক্যাসেলটার মানে যেই প্রাসাদটাকে দেখে আমাদের বাম স্টোকার কিন্তু এই গল্পটা তৈরি করেন। উনি গল্পটাকে আরো চিত্রায়িত করার জন্য ইংল্যান্ডের বা মানে ইউনাইটেড কিংডমের যে সমস্ত জায়গাগুলোতে উনি ঘুরেছিলেন, এবং পরবর্তীকালে উনি ট্রান্সিলভেনিয়া বা রোমানিয়ার ওই সমস্ত অঞ্চলে গিয়ে থাকেন, বেশ কিছুদিন থেকে তথ্য সংগ্রহ করে এই সমস্ত কিছু কালেক্ট করে উনি লন্ডনের হচ্ছে গিয়ে বলা শুনেছিলাম যে মিউজিয়াম বা লাইব্রেরি কোনো একটি জায়গায় বসে এই উপন্যাসটি কমপ্লিট করেন। এত সুন্দরভাবে তথ্যগুলোকে নিয়ে এই গল্পটি তৈরি করা হয়েছে, এবং ট্রান্সিলভেনিয়ার বিউটি এবং হরর দুটোকে একসাথে মিশ্রণ করেছেন বলে বাদুড় আমাদের সাহিত্যে এবং আতঙ্ক, ওই কাউন্ট ড্রাকুলা আমাদের জীবনের সাথে একেবারে সম্পৃক্ত রয়েছে। এই কাউন্ট ড্রাকুলার ক্যাসল কিন্তু এখনো রোমানিয়ার একটি দ্রষ্টব্য জায়গা, ট্রান্সিলভেনিয়া অঞ্চলে প্রচুর ট্যুরিস্ট যায়। এই হচ্ছে বাদুড় সম্পর্কে এই নেগেটিভ কথা, এবং এর থেকে পরবর্তীকালে হলিউড থেকে শুরু করে আমাদের দেশ, অন্য দেশ, বিভিন্ন সময় বাদুড়ের উপরে, এই ড্রাকুলার উপর প্রচুর ছবি হয়েছে, উপন্যাস হয়েছে, গল্প হয়েছে এই ইন্সপিরেশন করে। কিন্তু ব্রাম স্টোকারের এই একটি উপন্যাসই বিখ্যাত, উনি কিন্তু আরো অনেক উপন্যাস লিখেছেন, কোনোটাই এত মানে এরকম কালো জয়ী হয়নি, কারণ মানুষ বোধহয় ভয় পেতে ভালোবাসে, তাই জন্য এই গল্পটা পড়েছে তারা এতবার করে, এখনো আমরা পড়ি। একদম 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 ঠিক কথাই বলেছেন। আচ্ছা, আপনি আপনি বললেন যে বাদুড় ভ্যাম্পায়ার, হ্যাঁ, যে বিভিন্ন প্রাণীর রক্ত শোষণ করে বা চোষে। তাহলে কি আমি একথা বলতে পারি যে বাদুড় বাস্তুতন্ত্রের জন্য উপকারী নাকি ধ্বংসাত্মক? আচ্ছা, এই যে কথাটা বললাম, এই যে মানে ভাম্পায়ার ব্যাটস যাদের কথা বলছি, এদের কিন্তু সংখ্যা মাত্র 3টে স্পিসিস, এবং হচ্ছে গিয়ে যাকে বলে মানে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, ট্রপিক্যাল যে জায়গাগুলো রয়েছে তাদের গ্রামাঞ্চলের আশেপাশে এই সমস্ত জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এদের সংখ্যা 3টে। বাকি যে বাদুড়গুলো রয়েছে তাদের মধ্যে বেশিরভাগরাই হচ্ছে আইদার তারা ওই যেটাকে বললাম, এদের বেশিরভাগই হচ্ছে পতঙ্গভুক, এবং আর বড় পার্ট হচ্ছে আইদার ওরা ফল খায়, অথবা ওরা হচ্ছে গিয়ে ফুলের যে পুষ্পরস, ঠিক মৌমাছি, আমাদের প্রজাপতি, মথ, এইরকম যারা যেরকম পুষ্পরস সংগ্রহ করে ওরাও কিন্তু করে। তাহলে বাদুড়ের গুরুত্ব হচ্ছে পরিবেশের জন্য দুটো। কি? এক হচ্ছে এরা বিপুল পরিমাণে পতঙ্গ, বিশেষ করে এই যে মশার মতো ক্ষতিকারক যে
পোকা মাছি যেগুলো রয়েছে, যেসব মাছি রাত্রির বেলায় বেরোয়, এই বিপুল পরিমাণে পোকাদের এরা কিন্তু খায়। বডির প্রায় 50% উপর ওয়েট অফ দেয়ার বডি তারা কিন্তু ইনসেক্ট কনজিউম করার মতো ক্ষমতা রাখে, নাম্বার ওয়ান। আচ্ছা আচ্ছা। নাম্বার টু হচ্ছে যে এই যে বললাম যে ফল আহারকারী যে সমস্ত বাদুড়রা রয়েছে, বা তার থেকেও যারা ছোট সাইজের বাদুড়, যারা কিনা এক ফুল থেকে অন্য ফুলে এই ফুলের রস খাবার জন্য ঘুরে বেড়ায়, তারা কিন্তু এই মৌমাছির মতো একইভাবে পরাগ সংযোজনে সাহায্য করে। কোন গাছেদের সাহায্য করে? সেই সমস্ত গাছ, সেই সমস্ত ফ্লাওয়ারিং প্লান্ট বা সপুষ্পক উদ্ভিদ যাদের ফুল রাত্রিরে ফোটে। আপনি দেখবেন যে দিনের বেলায় যে ফুল ফোটে সেই ফুলগুলোর রং অপূর্ব, তাদের স্ট্রাকচার সুন্দর। রাত্রিবেলায় যে ফুলগুলো ফুটছে সেইগুলো কিন্তু বেশিরভাগই সাদা হায়ালিন। তার কারণ হচ্ছে ব্যাট বা বাদুড়রা এই রং ইত্যাদি দেখে ওদের কাজগুলো করতে পারে না। এদের তো ইকোলোকেশন, অর্থাৎ তারা মুখ থেকে একটা শব্দ ছুড়ে দিচ্ছে, সেইটা তার সামনে যে সমস্ত জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসছে, এই মাধ্যমে তার ব্রেইন এই ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করছে এবং সে অ্যাকুরেটলি উড়ে বেড়াতে পারছে। রাত্রিবেলায় জঙ্গলে তো অন্ধকার থাকবেই, তাদের পক্ষে তো দেখা নেভিগেট করা সম্ভব নয়। তাহলে ব্যাট বা বাদুড়েরা এই ইকোলোকেশনের সহযোগে এক ফুল থেকে আরেক ফুলের পরাগ সংযোজন, বিশেষ করে ফরেস্ট ট্রিজ যেগুলো কিনা 20 ফুট 30 ফুট 35 ফুট এইরকম হাইটে হয়, ট্রপিক্যাল ফরেস্ট গুলোতে, বিশেষ করে আমাদের দেশে মানে ইউরোপেই বলুন, ইউরোপের থেকেও বিশেষ করে মানে ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা, আমাদের মানে এশিয়ান দেশগুলোতে বা আফ্রিকার এই সমস্ত জায়গাতে, বা অস্ট্রেলিয়া থেকেও শুরু করে সব আইল্যান্ডেও বিভিন্ন দ্বীপরাষ্ট্র যেগুলোতে রয়েছে, এই বাদুড় কিন্তু পরাগ সংযোজনে, বিশেষ করে রাতে ফোটা ফুল, মানে আমরা দেখে নিতে পারি যে মৌমাছি আর বাদুড়রা প্রাকৃতিগতভাবে দিনকে দুভাগ করে নিয়েছে। দিনের বেলায় হচ্ছে পরাগ সংযোজন করছে মৌমাছি, প্রজাপতি, পোকা, বিটলস থেকে শুরু করে আমাদের পিঁপড়ে এবং অন্যান্য আদার প্রাণী। আর রাত্রির বেলায় কিন্তু এই পলিনেশনের কাজটা করছে বিভিন্ন প্রজাতির মথ আর হচ্ছে গিয়ে বাদুড়। এই বাদুড়রা আবার অনেক মথও খেয়ে থাকে। মথ বলতে আপনারা জানেন প্রজাপতি আর মথ এই দুই ধরনের লেপিডপ্টেরা আমরা দেখতে পাই। এই মথেরা হচ্ছে রাত্রিবেলা অ্যাক্টিভ। এছাড়াও প্রচুর প্রজাতির মাছি আছে ওই একই ফ্যামিলিতে, যারা রাত্রিরে অ্যাক্টিভ, তারাও কিন্তু ফুলের গন্ধে বা এতে আকৃষ্ট হয়। এই ফুলগুলো রাত্রিরে ফোটা ফুলগুলোর গন্ধ খুব স্ট্রং হয়। এদের হচ্ছে ওই একটা ওই গন্ধ, আর একটা হচ্ছে ইকোলোকেশনের মাধ্যমে এরা একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ করে। ঠিক মৌমাছি না থাকলে যেরকম আমাদের পরাগ সংযোজনে একটা বিরাট ধাক্কা লাগবে, এই বাদুড় যদি না থাকে তাহলেও কিন্তু আমাদের পরাগ বিশেষ করে রাত্রে যে সমস্ত ফুল ফোটে, যে সমস্ত প্রজাতির গাছপালার, তাদের জন্য একটা বিরাট ক্ষতিকারক। সুতরাং পরাগ সংযোজন এবং পতঙ্গদের যে ওভারঅল পপুলেশন কন্ট্রোল, মানে বাদুড়কে আমি না বলি কি, মানে বায়োলজিক্যাল পেস্টিসাইড, অর্থাৎ বুঝতে পারছেন যে আমাদের জীববিজ্ঞানীর ভাষায় এটা কিন্তু একটা ন্যাচারাল, আপনি পেস্টিসাইড বলতে পারেন। আমরা তো কেমিক্যালের সাহায্যে পোকাদের মারছি, বাদুড় কিন্তু বায়োলজিক্যালি সেই পোকাগুলোকে খেয়ে ফেলে আমাদের পরিবেশকে ব্যালেন্সড রাখছে, রোগবালাই হাত থেকে আমাদের বাঁচাচ্ছে। তাহলে বাদুড়ের এই উপযোগিতাটা আছে। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও বলা, এই যে ভাম্পায়ার ব্যাটেদের কথা বললাম, এরা তো রক্তটা চুষছে বা সাকিং করছে, তার ফলে যেটা হয় এদের অনেক সময় ওই যে আমাদের কুকুরদের যে রোগটি হয় জলাতঙ্ক, রেবিস, এই ভাইরাসটা কিন্তু তাদের মধ্যে থাকে। মানে যখন বাদুড়ের মধ্যে রয়েছে, বাদুড়কে কোনো ক্ষতি করে না, বাদুড় রিজার্ভার হিসেবে কাজ করে, কিন্তু বাদুড়ের ও যখন কামড়াচ্ছে, যদি ওর মধ্যে রেবিস ইনফেকশন থেকে থাকে, তাহলে কিন্তু কামড়ালে আপনার এই রেবিস ইনফেকশনটা ট্রান্সফার করতে পারে। আর যেহেতু ওরা এক জায়গা থেকে আরেক জায়গা বিপুল দূরত্ব কভার করতে পারে এক রাতের মধ্যে, ওরা কিন্তু এই রোগটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আরেকটা বিপদ হচ্ছে এইটা, যেটা আধুনিক গবেষণায় দেখতে পাওয়া যাচ্ছে, আমি আপনাকে হয়তো আগেও বলেছিলাম কিনা জানি না, যে এই যে মাইগ্রেটরি বার্ড, পরিযায়ী পাখিরা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, ঠিক আছে? এই এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ফলে তারা কিন্তু একটা পরিবেশে অভ্যস্ত, একটা দেশে খাওয়া দাওয়া করেছে, তাদের গঠনতন্ত্র, তাদের পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া ইত্যাদি ভাইরাস রয়েছে, শরীরের মধ্যে যেগুলো রয়েছে, রক্তের মধ্যে যে রয়েছে, সেটা একটা সিস্টেম মেনটেন করছে। তারা একটা নতুন দেশে যাচ্ছে ডিম পাড়ার জন্য, বাচ্চাদেরকে বড় করে তোলার জন্য। অনেক সময় এই যে মাইগ্রেটরি বার্ড আজকাল বলা হয়, সবসময় হুয়ের থেকেও বলা হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে, এই পাখিদের আপনারা ধরবেন না, এই পাখির মাংস খাবেন না, এদের ডিম খাবেন না। তার কারণ এদের মধ্যে রিজার্ভ রয়েছে বেশ কিছু ক্ষতিকারক ভাইরাসের। কিছু কিছু খবর পাওয়া গেছে, এখনো কিছু নিয়ে গবেষণা করা হচ্ছে। বাদুড়দের মধ্যেও কিন্তু তাই, ওদের এক একটা সিস্টেমের মধ্যে এরকম কিন্তু ভাইরাস রয়ে গেছে, যেটা ওদের কোনো ক্ষতি করে না, কিন্তু ওদের শরীরের মধ্যে রয়ে যাচ্ছে। কিন্তু বাদুড়কে খেলে
বা অনেক দেশ, অনেক কালচার, আপনি দেখবেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে এখানে যে সমস্ত ট্রাইবালসরা রয়েছে বা দক্ষিণ আমেরিকার বেশ কিছু ট্রাইবালস রয়েছে, এরা কিন্তু অনেকে বাদুড় খায়। কিন্তু আধুনিক সময় কিন্তু তারা যে পদ্ধতিতে হয়তো বাদুড় খায়, যেভাবে পুড়িয়ে খায় বা যেভাবে খেয়ে আসছে, তাদের সাথে বোধহয় একটা ইকোলজিক্যাল স্টেবিলিটি বা তাদের গাট ব্যাকটেরিয়া, এদের গাট ব্যাকটেরিয়া, এটা কোথাও একটা স্টেবিলিটি ডেভেলপ করেছে ফর হাজার হাজার বছর একসাথে বসবাস করার ফলে। কিন্তু আধুনিক মানুষ আজকে যখন আমরা এই কোনো কোনো দেশে, বিশেষ করে চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম বা আফ্রিকার কিছু দেশে যেখানে কিন্তু বন্য পশুর মাংস খাওয়ার একটা রীতি বা প্রচলন আছে, তারা কিন্তু বাদুড়ের মাংস খান। এবং অনেক সময় হয়তো যেটুকু খবর পাওয়া যায় বা যেটুকু আমরা মানে তথ্যে দেখতে পেয়েছি, যে ভালোভাবে এটাকে রান্না করা হয় না, অর্থাৎ পোড়ানো হয় না বা বয়েল করা হয় না বা ফ্রাই করা হচ্ছে না, আধকাচা খাওয়া হচ্ছে। তাহলে কিন্তু এদের মধ্যে থাকা যে জীবাণু রয়েছে বা ভাইরাস রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, এটা কিন্তু আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই কোভিড নিয়ে এতে প্রচুর বিতর্ক হয়েছে। আমরা এখনো জানি না সঠিকভাবে যেটা বাদুড় থেকেই এই রোগটা সংক্রমণ হয়েছিল কিনা বা ল্যাবরেটরি থেকে হয়েছিল কিনা। কিন্তু সারা পৃথিবী জুড়েই এই জীবজন্তুগুলি থেকে যে একটা রোগ থেকে আরেকটা রোগ ট্রান্সফার হতে পারে এবং এই ভাইরাসরা স্পিসিস জাম্প করে, অর্থাৎ ব্যাটের মধ্যে, বাদুড়ের মধ্যে সে লেটেন্ট ছিল, ক্ষতিকারক ছিল না, কিন্তু সে যখন মানুষের মধ্যে বা অন্য পশুর মধ্যে চলে এলো, সে আর তার প্রাণ সঞ্চার হলো, এই ড্রাকুলার মতো সে জেগে উঠলো এবং তারপরে তার মধ্যে সেই রোগটা প্রসারিত হয়ে গেলে। এই রোগগুলো হয়তো এখনো আমরা অনেকটা জানিই না। যেরকম ওই সার্স ভাইরাসের গ্রুপগুলোকে বলা হচ্ছে যে এই ধরনের মিউট্যান্ট প্রজাতি, যারা হয়তো এই বন্য জীবগুলির মধ্যে রয়ে গেছে, আমরা এদেরকে কাছে যাচ্ছি, খাচ্ছি, এদের রক্ত, স্যালাইভা, এদের কন্ট্যাক্টে আসছি, তাই ফলে আমাদের এই রোগবালাইগুলো হচ্ছে। তো অ্যাভয়েড করাটাই হচ্ছে গিয়ে বেস্ট। কিন্তু এটা একটা ট্র্যাডিশনাল পার্ট, অনেকেই বাদুড়ের মাংস খেয়ে থাকেন বিভিন্ন দেশে, বিভিন্ন সংস্কৃতি, শুধু চীন নয়। হুম হুম। এখন শুনবেন বাদুড় ও পরিবেশ বিষয়ে একখানি কৃষি গান। কণ্ঠে আমি পূর্ণচন্দ্র সামন্ত, তবলায় শক্তিপদ মান্না, ঝুমঝুমিতে নির্মিতা সামন্ত এবং সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অতি উপকারী বাদুড়, অতি উপকারী বাদুড়, পরিবেশ বান্ধব জানি, ডানা বিশিষ্ট একমাত্র স্তন্যপায়ী প্রাণী। অতি উপকারী বাদুড়, পরিবেশ বান্ধব জানি। ক্ষতিকারক কীট পতঙ্গ বেড়ায় যে উড়ে, এদের খেয়ে পরিবেশ রক্ষা করে বাদুড়ে। ক্ষতিকারক কীট পতঙ্গ বেড়ায় যে উড়ে, এদের খেয়ে পরিবেশ রক্ষা করে বাদুড়ে। এই মিত্রের জন্য হয় না বাস্তুতন্ত্রের হানি, এই মিত্রের জন্য হয় না বাস্তুতন্ত্রের হানি। ডানা বিশিষ্ট একমাত্র স্তন্যপায়ী প্রাণী। অতি উপকারী বাদুড়, পরিবেশ বান্ধব জানি। কীট পতঙ্গ নিয়ন্ত্রক বাঁচায় খরচ চাষের, কীটনাশকে তাই তো ক্ষতি হয় না পরিবেশের। কীট পতঙ্গ নিয়ন্ত্রক
নিয়ন্ত্রক, বাঁচায় খরচ চাষের। কীটনাশকে তাই তো ক্ষতি হয় না পরিবেশের। ফুল ও ফলের গাছে বাদুড় ঘটায় পরাগায়ন, ফল খেয়ে বীজ ছড়িয়ে নানা স্থানে বৃক্ষ সৃজন। ফুল ও ফলের গাছে বাদুড় ঘটায় পরাগায়ন, ফল খেয়ে বীজ ছড়িয়ে নানা স্থানে বৃক্ষ সৃজন। বাদুড় প্রাকৃতিক ভারসাম্য রক্ষক, বিশ্ববাসী মানি। বাদুড় প্রাকৃতিক ভারসাম্য রক্ষক, বিশ্ববাসী মানি। ডানা বিশিষ্ট একমাত্র স্তন্যপায়ী প্রাণী, অতি উপকারী বাদুড় পরিবেশ বান্ধব জানি। ডানা বিশিষ্ট একমাত্র স্তন্যপায়ী প্রাণী, অতি উপকারী বাদুড়, অতি উপকারী বাদুড়, অতি উপকারী বাদুড়। বিভিন্ন অঞ্চলে মানে কিছুটা শহরের দিকে নয়, শহরের দিকে তো অনেকটা নগরায়ন হয়েছে, গ্রামের দিকে যে আম লিচুর সময় প্রচুর বাদুড় এসে সেই আম লিচু খায়। এবং হ্যাঁ। তখন কি করে, যারা ওই গাছগুলোকে যারা কেনে আসলে গাছগুলো, তারা ওই ফলকে বাঁচাতে তারা একটা নেট ব্যবহার করে। এবং অনেক সময় দেখেছি যে ওই বাদুড় ওই রাত্রে ওই নেটে আটকে গিয়ে মারা যায়, বা আটকে থাকে, দীর্ঘ সময় ধরে আটকে থাকে। তখন কিন্তু সেইটাকে ধরে একটা খাওয়ার রীতি প্রচলন এখনো পর্যন্ত রয়েছে। আসলে অ্যাওয়ারনেসটা কিন্তু সঠিকভাবে মনে হয় সব জায়গায় পৌঁছায়নি, যে বাদুড় যে রোগ ছড়ায় বা তার মধ্যে সেই যে রোগটা, যে জীবাণুটা বহন করে চলছে, সেটা অন্যের শরীরে সহজে প্রবেশ করতে পারে, এই সচেতনতা মনে হয় সব জায়গায় পৌঁছায়নি। একদম, মানে একটা খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন তোমার। এই এই যে তুমি জিনিসটা প্রশ্নটা তুললে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ। তুমি আজকাল দেখতে পাবে এটা খালি উত্তর দক্ষিণ 24 পরগনায়, বা তুমি যদি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও দেখতে যাও, তাহলে তুমি দেখবে এই ফলের বাগানে ফল আসার আগে এই যে একটা নেট দেওয়ার ব্যবস্থা, আর এই জল, নদী, পুকুর ইত্যাদি, বিশেষ করে নদী নয়, মানে পুকুরের যে সমস্ত জায়গা বা ডোবা রয়েছে, এই জাল দিয়ে লোকেরা ঘিরে ফেলছেন, মানে পাখিদের হাত থেকে, বাদুড়দের হাত থেকে তাদের এই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য। আইনত কিন্তু আমি যতদূর জানি এগুলো করা যায় না, এটা আইনত নিষিদ্ধ। তার কারণ হচ্ছে যে প্রাকৃতিক কিছুটা ক্ষতি কিন্তু আমাকে মানতে হবে। এটা তো আছে যে ফলগুলোকে, সত্যি কথাই, টিয়া পাখি থেকে শুরু করে বাদুড় থেকে যে ফল খায়, তারা তো বোঝে না যে একটা ফল খেলাম, তারা তো এই ফলের এই অংশটা, ওই ফলের ওই অংশটা খাচ্ছেন। তাহলে এমন ধরনের জাল লাগানো উচিত যাতে তাদের গলা বা ডানা পাখাগুলো আটকে না যায়, তারা এখানে মানে কন্ট্যাক্টে না আসতে পারে। এছাড়া শব্দ ইত্যাদি করে তাদের কাটিয়ে দেওয়া। কিন্তু আমি মনে করি প্রোডাকশনটাকে এমন জায়গায় নিতে হবে যে আমার 10-15% লস হবে, এইটা কিন্তু আমাকে মেনে, সে মাছ চাষি করি, আম চাষি করি, লিচু চাষি করি, এটা আমাকে প্রকৃতির মনে করি। আমরা তো সরকারকে ট্যাক্স দিই, এটা কিন্তু একটা প্রাকৃতিক ট্যাক্স, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশেও কিন্তু এই সমস্ত বাদুড় টাদুরদের মেরে ফেলা হতো, তাদের গায়ে এই কীটনাশক স্প্রে করে দেওয়া হতো, তাহলে সেই ফল খেয়ে তারা মারা যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু এই সমস্ত দেশে সরকাররা, বিদেশেও অত্যন্ত কঠোর আইন প্রণয়ন করেছেন এবং বলেছেন যে এই এই লসটা, মানে একটা পোকা যখন ধান, মানে ধরো মাজরা পোকা ধান ক্ষেত আক্রমণ করলো, তোমার একবারে 80% তোমার ক্ষতি হয়ে গেল, তোমাকে ছত্রাক নিবারণী হোক বা তোমাকে পোকা নিবারণী হোক বা অন্য কোনো কেমিক্যাল গুলোকে অ্যাপ্লাই করতে হচ্ছে বা অন্য অন্য পদ্ধতি আমরা করছি, এখানে কিন্তু একবারে 80% তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, তোমার বাগান বন্ধ হয়ে যাচ্ছে, চাষি একেবারে মানে রাস্তায় বসে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। তাহলে সেইগুলোকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কি করে আমরা দেব, কোন ধরনের জাল আমরা লাগাবো যাতে তাদের গলা বা পাখাগুলো আটকে না যায়, মানে আরো জালটাকে ছোট করে দেয়, ছিদ্রগুলোকে যদি আরো ছোট করে দেওয়া যায়,
এবং গাছের উপরে বাঁশের এতে কনস্ট্রাকশন এগুলোকে করে দেওয়া যায় বা কাকতাড়ুয়ার মতো জিনিসপত্র রাখা যায়, তাহলে কিছুটা হলেও আমি এরকম ছবি দেখেছি যে পাখিটা ঝুলছে, মানে পাখির মাথাটা জালের মধ্যে আটকে গেছে বা বাদুড়ের মাথাটা জালের মধ্যে আটকে গেছে, সে ছটফট ছটফট করতে করতে দীর্ঘ আলটিমেটলি মারা সময় গেল। ধরে তারা ছটফট করে, দীর্ঘ সময় ধরে। দীর্ঘ সময়, এবং এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু। এইটার ব্যাপারে কিন্তু আমাদের এনজিও যারা পরিবেশ নিয়ে মানে গ্রামাঞ্চলে কাজ করছেন, কৃষি অঞ্চলে কাজ করছেন, যারা মাছ চাষ করছেন, তাদের প্রত্যেককে বোঝাতে হবে যে এই একটা পার্ট কিন্তু আমাদের প্রকৃতির জন্য মেনে নিতে হবে। মানে আমি 100% দিলে আমি 100% চাষ করে তুলতে পারবো, এটা হয় না। যেরকম আমাদের বর্ষা হয়, আমের মুকুল ঝরে যায়, আমরা সেই লসটা তো আমাদের মেনে নিয়েই আমাদের এগোতে হয়। আমরা কি প্রকৃতির সাথে ঝগড়া করি, না আমরা বলি যে গাছগুলোকে ঢেকে দেবো, যে মেঘ তাকে ছুতে পারবে না, বর্ষা তাকে ছুতে পারবে না। বিদেশে আমরা দেখি আজকাল যেটা একটা পদ্ধতি করেছে, সেটা হচ্ছে ফলগুলো ধরো আমের মতো বা আঙুরের থোকা বা এই ধরো তোমার লিচুর থোকা, এর একটু বড় হওয়ার পরে এদেরকে একটু ব্রাউন ব্যাগ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। মানে ধরো একটা গাছে 10% ফল খালি রেখে দেওয়া হচ্ছে, আর এই 90% ফলের উপরে তোমার হচ্ছে ব্রাউন ব্যাগ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যে ফলগুলো ওই বাক্সের মধ্যে বড় হবে, তাহলে ওরা সেই ছিদ্রগুলো বা খেতে পারবে না, জাল দিয়ে ঢাকার দরকার নেই। আর কিছুটা ফল তাদের জন্য রেখে দেওয়া হচ্ছে। এটা একবারে সরকার থেকে করা হয়েছে যে সমস্ত ফল তুমি ঢেকে ফেলতে পারবে না, তোমাকে 10% বা 20% ফল গাছে বাদুড় পাখি পোকাদের জন্য রাখতে হবে, না হলে আমাদের বাস্তুতন্ত্রটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্যই তো আমাদের রোগবালাই এত বেড়েছে। এই যে মশার সংখ্যা এত বৃদ্ধি হচ্ছে, আমরা তো মৌমাছি নিয়ে গবেষণা করি, মৌমাছির কথা বলি, আমাদের কিন্তু দেশে বহু প্রজাতির বাদুড় কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা তাদের সংখ্যা ভীষণ ভাবে কমে আসছে। আপনি বলুন তো, আমাদের শহরাঞ্চলে এই বড় বড় ফ্রুট ব্যাট গুলো ছাড়া আর কোনো ছোট চামচিকে দূর থেকে দেখতে পাওয়া যায়? না, না, আর না, কোনো একদম। আর কোনো বাদুড় বাকিরা দেখে বলতে পারবে কিনা? মানে কমে আসছে সংখ্যাগুলো। এ নিয়ে আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে এবং তাদেরকে একটু জায়গা দিতেই হবে। এই লসটুকু আমাদের মানতেই হবে। মানতেই হবে। আসলে আমার একটা অবজারভেশন হয়েছে, আসলে মানুষ না মানে আমাদের বেশিরভাগ মানে দেখছি যে সবটা মানে একেবারে সব এখন যে চাষি, সে যখন ধান চাষ করবে সে কিন্তু সবটা কিন্তু সমস্ত ফসলটাই সে কিন্তু তার বাড়িতে নিয়ে আসতে পারে না, নিয়ে আসা যায় না। এই হয় না, প্রাকৃতিক কারণেই নিয়ে আসা যাবে না। কিছু বোঝা গাছ যায় মারা না। যাবেই। হুম, কিচ্ছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছু করার ঠিক নেই। কথা। হ্যাঁ, হ্যাঁ। এ ধান ফলালে তার ধানের পাখি খাবে, আহ, ধান কেটে বাড়িতে মানে মাঠে খামারে অর্থাৎ খামারে আনা পর্যন্ত ধান ঝরে পড়বে। কেউ এবং তার কখনো থেকে কিন্তু দেখবে চড়াই বাই জাতীয় ছোট পাখিগুলো একবারে ঝাঁকে ঝাঁকে আসে, ওই যে পড়ে থাকা চাল হুম, বা তুমি যখন ধান কাটছো, যে সমস্ত ধানগুলো মাটিতে পড়ে গেছে তারা খাচ্ছে, এই সবগুলো হয়। এবং মেঠো ইঁদুর টিদুর যেগুলো রয়েছে, হুম, সেগুলো এই কাটার সময় তো ওরা বেরিয়ে পড়ে, তুমি দেখবে চিল টিল সমস্ত উড়ে আসছে এদেরকে খাওয়ার জন্য। তাহলে আমাদের একটা কৃষি ক্ষেত্রেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রয়েছে, মানে কৃষি জমির বাস্তুতন্ত্র, সেটাকে কিন্তু আমাদের মানতে হবে, এই সম্পর্কে হ্যাঁ, সচেতনতা করতে হবে। বিশেষ করে এই মাছ চাষি যারা মনে করেন যে আমাকে কিন্তু বেশি মাছের চারা ছাড়তে হবে, মানে আমাকে এটা 20% লস ধরে নিয়ে আমাকে যে পরিমাণ মাছের চারা আমি ছাড়ি তার থেকে একটু বড় আমায় ধরতে হবে, কারণ একটা সাইজের মাছ কিন্তু বক বা ইত্যাদি পাখি ভোরবেলা এসে খাবে, তাদেরকে যদি মেরে ফেলি, বিষ দিই, এটা একটা সামাজিক অপরাধ এবং পরিবেশগত অপরাধ। এই জায়গাটা সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এইটাকে আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই পরিবেশটা যদি না থাকে, আজকে ও চলে যাচ্ছে, কালকে কিন্তু আমার যাবার দিন, আমিও থাকতে পারবো না। একদম, এই কথাটা আমরা ভুলে যাই। একদম। মানে এই যে এই সত্যটা কিন্তু মেনে নিতেই হবে, আমাদের কিছু করার নেই কিন্তু। একদম, একদম। এইটাকে আর যদি না মানতে পারি বা মানতে চাই, তাহলে কিন্তু একটা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি কিন্তু। একদম, একদম। এটা খুব সত্যি কথা। আরেকটা জিনিস যেটা বলা হলো না, সেটাকে একটু ছোট করে বলে দিই, যে ব্যাটের যে মল, মানে বাদুড়ের যে মল, যেটা কিনা বিপুল পরিমাণে বাদুড় কিন্তু কলোনিতে থাকে। অর্থাৎ কলোনি বলতে আমরা কি বলছি, যেরকম পেঙ্গুইনের কলোনি হয় না, একসাথে প্রচুর পেঙ্গুইন এক জায়গায় থাকছে, হুম, বাদুড়রা দলবদ্ধ হিসেবে বাস করতে পছন্দ করে। যেখানেই থাকে তারা ঝাঁকে ঝাঁকে একসাথে থাকে এবং তাদের তো মলমূত্র এগুলো আসবেই, পড়বেই। তাহলে এই যে নিচে মলমূত্রগুলো জমা হচ্ছে, এইটা বহুদিন থাকার পরে এটা কিন্তু একটা ফার্টিলাইজার হিসেবে কাজ করে। আমাদের দেশে এটার প্রচার প্রসার খুব নেই। দক্ষিণ ভারতের কয়েকটা, অন্ধ্রপ্রদেশে, আমি তামিলনাড়ুতে কয়েকটা জায়গায় দেখেছি যে ব্যাটের যে যে মল, যাকে পোশাকি ভাষায় গুয়ানো, মানে পাখির মলকেও গুয়ানো বলা হয়, এইটাকে তারা সংগ্রহ করে এনে ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার হিসেবে কিন্তু মাঠে দিচ্ছে এবং ভালো চাষ হয়। কিন্তু এই 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 যে চাষের সংগ্রহ, মল ইত্যাদি সংগ্রহ করা খালি হাতে, অর্থাৎ কোনো মাস্ক ইত্যাদি না পরে সংগ্রহ করাটা ভালো নয়। তার কারণ ব্যাটের মলের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের স্পোর থাকে, যেটা কিন্তু আমাদের নাকে নিঃশ্বাসের মধ্যে আমাদের শরীরে চলে আসলে এইটা ভালো নয়। যেরকম অনেক সময় বলবেন, দেখবেন শুকনো বেড়ালের মল হুম, বাড়িতে পড়ে থাকাটা অত্যন্ত ক্ষতিকারক, তাতে নানান ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে। তাহলে নাকটাকে বন্ধ করে, মানে মাস্ক ইত্যাদি, গ্লাভস ইত্যাদি প্রোটেকটিভ কভারেজ নিয়ে
এই মল সংগ্রহ করতে পারলে মাঠে দিলে এটা কিন্তু ভালো চাষ হিসেবে কাজ করে। অত্যন্ত রিচ কোয়ালিটির সার। আমাদের দেশে এটার ব্যবহার নেই। কিন্তু আফ্রিকা, উত্তর আমেরিকা, এই উত্তর আমেরিকার থেকেও দক্ষিণ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এইরকম বিভিন্ন জায়গায় এবং ইউরোপে এক্সপেরিমেন্টালি এই ব্যাটের মল ব্যবহার করা হয়। মানে চাষের জন্য ঠিক গরুর যেরকম আমরা গোবর ব্যবহার করি বা অন্যান্য দেশে নর্থ আমেরিকাতে যেরকম শূকরের যে মলমূত্র হয় সেটা যেরকম তারা কম্পোস্ট হিসেবে ব্যবহার করে বিশাল বড় বড় চাষের ব্যাটের চাষটার ক্ষেত্রেও আছে। কিন্তু ব্যাটটা তো ঠিক মানে মানে কি বলে যে জঙ্গলে পাওয়া যায় বা প্রত্যন্ত দূরে গুহায় যেগুলো অনেক সময় অগম্য মানুষের কাছে এমন কঠিন জায়গায় তারা থাকে যেখানে তাদের কোনো প্রিডেটর অর্থাৎ শিকারীরা পৌঁছতে না পারে, তাহলে সেই জায়গায় থাকে। আচ্ছা, বাদুড় তো এত কিছু খায়, বাদুড়দের কারা খায়? বাদুড়দের কিন্তু আমি দেখেছি যে বহু পরিমাণে পাখি, এই যে ধনেশ পাখি, এমনকি আমাদের এই যে মাছরাঙা ইত্যাদি, যখন বাদুড়রা মাইগ্রেশন করে মানে সাইজ অনুযায়ী ছোট তার মানে মুখে ধরতে পারে এরকম বাদুড়রা কি পাখিরা কিন্তু বাদুড় খেয়ে থাকে। বিভিন্ন পাখিরা অনেক সময় প্রেইং ম্যান্টিস জাতীয় পোকা টোকারাও রয়েছে, তারা যদি ধরতে পারে তারা কিন্তু বাদুড় ধরে। বেশ কিছু বাদুড় আছে তারা বাদুড়কে নেয়, এটা হচ্ছে রিচ সোর্স অফ প্রোটিনের জন্য। ধনেশ পাখি তো বাসা করে তার ওই মানে স্ত্রী পাখিটির জন্য সে খাবার সংগ্রহ করে। ব্যাট মাইগ্রেশন যখন হয় তখন কিন্তু ওরা গাছের মধ্যে বসে থাকলে ঠোঁটটাকে বাড়ালেই ছোট ছোট বাদুড় ধরতে পারে। আমি দেখেছি তারা কিন্তু এই বাদুড় তাদের স্ত্রী পাখিটিকে এনে খাওয়াচ্ছে। তো আমি মাছরাঙাকেও দেখেছি বাদুড় ধরে বাদুড়কে আছাড় মেরে মেরে খাচ্ছে। এমনকি বহু ডকুমেন্টারি আছে যে আমরা তো মাছরাঙাকে মাছ ছাড়া অন্য কিছু কখনো খেতে জানি না, কিন্তু তারা কিন্তু এটা খায়। বাদুড় যে ব্যাঙ ধরে, বাদুড় যে অনেক প্রজাতির বাদুড় যে মাছ ধরে, এটা ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেলে না দেখলে আমারও জানা ছিল না। এখন সেই প্রজাতিগুলো আছে। তো এইরকম বাদুড়ের প্রচুর প্রজাতি আবার হারিয়ে যাচ্ছে। এদের মধ্যে ভাইরাল রোগ প্রচুর দেখা যায়, বিশেষ করে ক্যানাডার ক্ষেত্রেই বলি। স্নাব নোজ ডিজিজ এক ধরনের ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়া ফাঙ্গাস ব্যাকের মানে বাদুড়ের নাকের মধ্যে ইনফেকশন করছে এবং সেই ইনফেকশনটা তারপরে তাদের মুখের মধ্যে ছড়িয়ে যাওয়ার ফলে তাদের ইমিউনিটি সিস্টেম কমিয়ে গিয়ে অন্যান্য সহযোগী রোগের আক্রমণে বিপুল পরিমাণে বাদুড় এই ঠান্ডা পরিবেশে যে সমস্ত দেশগুলো ক্যানাডার মতো তাতে মারা যাচ্ছে। বাদুড়ের মোড়কের মতো মানে মোড়ক যদি নাও বলি, বিপুল সংখ্যক বাদুড় এইভাবে মারা যাচ্ছে, এইটা ঘটনা ঘটছে। এছাড়া পরিবেশ দূষণ এবং হ্যাবিটাট ডিস্ট্রাকশন অর্থাৎ জঙ্গল, এই পুরনো বাড়ি ইত্যাদি সব চলে যাওয়ার ফলে তাদের বাসস্থান এবং খাদ্য সংস্থান দুটোতেই একটা থাবা পড়ছে। তার ফলে বাদুড়ের সংখ্যাও কমতে শুরু করে। এত সুন্দর একটা বাস্তব একটা যে বাদুড় এবং এর পরিবেশগত গুরুত্ব নিয়ে আলোচনা করতে করতে যে কখন ঘড়ির কাঁটা সময় আমি এগিয়ে যাচ্ছি মানে বুঝতেও পারিনি। তবে যতই সময় যাক না কেন আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করবো অনুষ্ঠান, যেটা যে অর্থনীতি এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাদুড়ের সামগ্রিক গুরুত্ব কতখানি? অর্থনৈতিক গুরুত্ব বলতে এমনিতে যদি আমরা টাকার হিসেবে বাদুড়কে দেখতে চাই তাহলে হয়তো আমি টাকার হিসেবে তাকে সেই নিক্তিতে মাপ করতে পারবো না। কিন্তু আমি যদি বাস্তুতন্ত্র আর আমাদের অর্থনীতি দুটোকে এক করে একটা জায়গায় দেখি তাহলে কিন্তু বলবো যে তাদের একটা বিরাট আর্থিক গুরুত্ব রয়েছে। এই যে এত পোকামাকড়ের বৃদ্ধি, তার একটা বড় কারণ কিন্তু আমাদের বাস্তুতন্ত্রগুলো থেকে, ভারতবর্ষ বলে নয়, আশেপাশের সমস্ত দেশ এমনকি উন্নত দেশগুলোতেও কিন্তু বাদুড়ের সংখ্যা কমে যাওয়ার ফলে পতঙ্গের সংখ্যা, ক্ষতিকারক পতঙ্গ যেগুলোকে আমরা বলছি মশার মতো, তাদের সংখ্যা বাড়ছে। আমরা তাদেরকে ন্যাচারালি কন্ট্রোল করতে পারছি না। আমাদের জমা জল ইত্যাদি ইত্যাদি থেকে নানান জায়গা থেকে প্রচুর পরিমাণে এই মশক ইত্যাদিগুলো সৃষ্টি হচ্ছে। বাদুড় কিন্তু এদেরকে ন্যাচারালি কন্ট্রোল করতে পারে এবং আমাদের বিদেশে বহু গবেষণাপত্র দেখিয়েছে যে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ কন্ট্রোল ফর মসকিউটো পার্টিকুলারলি ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল দেশগুলোতে এটা কিন্তু বাদুড় দিয়ে করা সম্ভব এত কীটনাশকের ব্যবহার না করার ফলে। এখন দেখুন এত বেশি কীটনাশক মানে কিন্তু খরচা বাড়ছে চাষির। মানে যত বেশি কীটনাশক তত বেশি এই কীটনাশক রোধক পোকাদের জন্ম হচ্ছে, যারা কিন্তু ওই পার্টিকুলার কীটনাশক প্রয়োগ করলে আর মারা যাচ্ছে না, কারণ তাকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তখন আমাকে আবার নতুন একটা রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে, তার একটা নতুন মাত্রা নির্ধারণ করতে, তার জন্য গবেষণা, তাকে তৈরি করা, তাকে মার্কেটিং করা, আবার চাষি পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া এবং তাকে স্প্রে করা। আমাদের কন্টিনিউয়াস কিন্তু এই অর্থনীতির ড্রেনিং একটা পার্ট হচ্ছে। আমাদের পৃথিবীর, আমাদের দেশে বাদ দিলাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যে সমস্ত জায়গায়
ব্যাট কেভস রয়েছে, বা আমি উত্তর আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতেও এই কয়েকটা দেশে ব্যাটের কেভস রয়েছে, যেগুলো কিন্তু বিশাল টুরিস্ট সেন্টার। যেরকম মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গাতে আপনাকে রাত্রির বেলা একটা ট্যুরিজম করানো হয়, যেটাতে আপনি দেখতে পাবেন যে হচ্ছে জোনাকির, বিভিন্ন জোনাকির আলো। সেটা একটা অলৌকিক অপূর্ব দৃশ্য। রাত্রিবেলা সবাই বসে টুরিস্টরা দেখছে, জঙ্গলের একটা জায়গার মধ্যে তাদের সেট করে দেখানো হয়। সেই একই রকম ভাবে তাদের কিন্তু এই ব্যাট কেভস গুলোতেও নিয়ে যাওয়া হয়। সেটাও বিভিন্ন টুরিস্টরা বিভিন্ন দেশে এটা একটা খুব বড় ট্যুরিজম পার্ট। এবং এই যে লক্ষ লক্ষ মানে বাদুড় বিকেল বেলায় মানে হাজারে হাজারে কোটিতে কোটিতে উড়ে বেড়াচ্ছে, যে দৃশ্য আমাদের দেশে অতটা দেখি না, কিন্তু অন্যান্য দেশগুলোতে দেখা যায়। সেই দেখার জন্য, ফটোগ্রাফ নেওয়ার জন্য প্রচুর মানে ব্যাট ট্যুরিজম বলে বিদেশে একটা মানে মানে কনসেপ্ট রয়েছে কিন্তু। সেই সবগুলো রয়েছে। এবং এই যে ব্যাট গুয়ানো, অর্থাৎ ব্যাটের যে ফার্টিলাইজার, সেইটাকে ন্যাচারালি তার জন্য কিন্তু আপনি জাস্ট সংগ্রহ করে আনা। তারপরে কিন্তু আপনি সংগ্রহ করার জন্য যা খরচা লাগছে, ফার্টিলাইজারটাকে কিন্তু আপনি বিনা পয়সায় আপনার জমিতে ব্যবহার করতে পারছেন। অনেকেই যারা অর্গানিক কৃষি বা জৈব কৃষির দিকে ঝুঁকছেন, তারা কিন্তু এই ধরনের জীবজন্তুদের মল ব্যবহার করার ক্ষেত্রে আরো উদ্যোগী ভূমিকা নিচ্ছেন। এবং মানে বাদুড় তো শুধুমাত্র ফল খাচ্ছে না, তারা ফল খেয়ে এক জায়গায় ফল খেয়ে বীজ তার অন্য জায়গায় ফেলছে। তাহলে এই জঙ্গলের মধ্যে আমাদের গাছের যে বীজান্তর, অর্থাৎ ডেসিমিনেশন অফ সিডস এন্ড ফ্রুটস, যা না হলে আমাদের গাছ জঙ্গল বাঁচবেই না। সেটাতে তো একটা বিরাট কাজ করে। আজকে যদি আমাদের জঙ্গল অর্থনৈতিকভাবে সৃষ্টি করতে হয়, আমাদের ফরেস্ট গুলো তো ধ্বংস হয়ে যাবে, জঙ্গল শুকিয়ে যাচ্ছে, জঙ্গলে আগুন লাগছে। এই বাদুড় কিন্তু জঙ্গলের বাস্তুতন্ত্রকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। ওরা না থাকলে আমাদের জঙ্গল হ্রাস পাবে। জঙ্গল হ্রাস পাওয়া মানেই কিন্তু আমাদের অর্থনৈতিক বিরাট ক্ষতি। তার কারণটা দেখবেন, এই ধরনের প্রজাতির যে সমস্ত জীবজন্তু, অর্থাৎ মৌমাছি, বাটারফ্লাই বা মানে প্রজাপতি, মথ, আমাদের হচ্ছে গিয়ে হামিং বার্ড, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বাদুড়, এরা তো প্রকৃতি আর হচ্ছে গিয়ে অর্থনীতিকে একেবারে দুহাতে ধরে রেখেছে। এদের জন্যই আমাদের ধরুন মধুর যে চাষ, মানে এগ্রিকালচার বলুন, মানে ক্রপ প্রোডাকশন বলা হয়, অথবা ফরেস্ট্রি, জঙ্গল যেখানে ইন্ডাস্ট্রির মতো, যেখানে জঙ্গলের কাঠ বিক্রি করা হচ্ছে, এই গাছগুলো বাঁচবে কি করে যদি না বাদুড় তাদের মধ্যে পলিনেশন করে? নেক্সট জেনারেশন গাছটা আমরা পাবো কি করে? এত যে মেডিসিনাল প্লান্ট, এত যে ভেষজ উদ্ভিদ যেগুলো জঙ্গলে পাওয়া যায়, সেগুলো তো অনেকটাই হচ্ছে গিয়ে প্রচুর আছে যারা বাদুড়দের দ্বারা পরাগ সংযোজন করে থাকে। তাহলে তারা তো বাঁচতে পারবে না। তাহলে সেই গাছগুলো হারিয়ে গেলে এই মেডিসিন পত্র সমস্ত আমাদের একটা ন্যাচারাল লস, একটা কিন্তু আমাদের ইকোনমিক বা অর্থনৈতিক লস। এইভাবে তো বাস্তুতন্ত্র দিক থেকে দেখতে গেলে কিন্তু বাদুড় আমাদের অর্থনীতির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পৃক্ত হয়ে রয়েছে। তারা না থাকলে আমাদের অর্থনীতি এবং আমাদের জীবনযাপনে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা খালি বাদুড়কে দেখে ভয় পাই আর তার ক্ষতিকারক দিকটা দেখি। তার যে বিশাল একটা উপকারী দিক রয়েছে সেটা আমরা জানি না, বা আমাদের সেরকম ভাবে আমরা পড়াশোনা করি না। এখন আমরা জানতে পারছি বাদুড় সম্পর্কে, বাদুড়ের উপযোগিতা সম্পর্কে, বস্তুতন্ত্রে তাদের কন্ট্রিবিউশন নিয়ে। তা দেখে বলতেই হবে, দিনে যেমন মৌমাছি, রাতে কিন্তু তেমন। আমি তো ওদেরকে, বাদুড়কে বলে থাকি রাতের মৌমাছি। মানে ওরা যদি না থাকে, আমরা বলি, আমি মানে ইংরেজিতে ওদেরকে বলে থাকি যে নাইট টাইম বিজ। এরা যদি না থাকে তাহলে রাতের পরাগ সংযোজন একেবারে বন্ধ হয়ে যাবে। মানে মানে আমরা বলতে পারি যে বাঁদর এবং এর পরিবেশ গত গুরুত্বর একটা কিন্তু বৃহৎ একটা অধ্যায়। হ্যাঁ? একটা বিশাল অধ্যায়, একটা বিশাল চ্যাপ্টার। এবং এইটুকুও বলি যে এই সংক্রান্ত গবেষণা কিন্তু সবে শুরু হয়েছে। আমরা বলছি যাকে মানে হিমশৈলের চূড়া, টিপ অফ দ্য আইসবার্গ আমরা জানতে পারছি। বাদুড়, বিভিন্ন প্রজাতির বাদুড়ের জীবনচক্র, তাদের খাদ্যাভ্যাস, কোন কোন জিনিস তারা খায়, কোথায় তারা থাকে, এই সম্পর্কে আমাদের খুব ভালো তথ্য কিন্তু নেই। মানে ভারতেও নেই, বিদেশেও নেই। আমরা সবেমাত্র তাদের সম্পর্কে জানছি, এবং যত জানছি আমরা চমৎকৃত হচ্ছি যে তাদের নতুন নতুন ভাবে তারা ইকোলজিক্যাল, বাস্তুতান্ত্রিক যে সমস্ত সার্ভিস তারা দিচ্ছে আমরা জানতে পারছি। আমি বলবো আমরা হয়তো 20-30% বাদুড় সম্পর্কে জানতে পেরেছি, বা 40%। এখনো 60% নলেজ বাদুড়দের বিভিন্ন প্রজাতি, বিশেষ করে প্রান্তীয় আইল্যান্ড যেগুলো রয়েছে, বা দ্বীপপুঞ্জে যেসব বাদুড়রা থাকে, বা দুর্গম অঞ্চলে যে সমস্ত বাদুড় প্রজাতিরা রয়েছে, তাদের সম্পর্কে আমরা অতি সামান্য তথ্য রাখি। এইগুলো আমাদের জানতে হবে, তবেই আমরা প্রকৃতিকে আরো ভালোভাবে রক্ষা করতে পারবো, এবং কত বাদুড় হারিয়ে গেছে সেই সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা হবে। হুম। শুধু মানে বাঁদর মানে শুধু যে পরিবেশগত গুরুত্ব আছে এটাও এটাও নয়, যে ভারতীয় চাষবাসে এবং যে প্রত্যক্ষ এবং পরোক্ষ মানে ভূমিকা রয়েছে এই বাঁদরের। একদম একদম। মানে আমরা জানি না, কিন্তু বাদুড় কিন্তু আমাদের ঘিরে রয়েছে, আমাদের পরিবেশের মধ্যে, পরিবেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বলতে বায়োলজিক্যাল ফ্যাক্টর। অর্থাৎ ও না থাকলে আমাদের পরিবেশের ভারসাম্যের কিন্তু একটা বড় রকম সামঞ্জস্যের অভাব দেখা দেবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশ অনেকটা সময় আপনার সাথে বাঁদর এবং এর পরিবেশগত গুরুত্ব নিয়ে আলোচনা করে আমরা এবং আমাদের শ্রোতা বন্ধুরা
উপকৃত হলো, সমৃদ্ধ হলাম। কলকাতার আমাদের রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আমারও আপনাদের অনুষ্ঠানে খুব ভালো লাগলো। আমি আমার শ্রোতা বন্ধুদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই, এবং আপনাদের যদি ভালো লাগে এবং বাদুড় সম্পর্কে আরো নতুন কিছু জানার ইচ্ছা থাকে, পরবর্তীকালে আমরা হয়তো এই নিয়ে আরেকটি অনুষ্ঠানও করতে পারি। এক অনুষ্ঠানে তো সবকিছু ধরে ফেলা যায় না। একদম। আগামী দিনে আবার দেখা হবে, শ্রোতা বন্ধুদের সাথে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। আপনিও খুব ভালো থাকবেন। নমস্কার। নিশ্চয়ই, নমস্কার, ধন্যবাদ। আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুড়ের বে। আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুড়ের বে। টোপর মাথায় দে, দেখতে যাবে কে? টোপর মাথায় দে, দেখতে যাবে কে? চামচিকিতে বাজনা বাজায়, খ্যাংরা কাঠি দে। চামচিকিতে বাজনা বাজায়, খ্যাংরা কাঠি দে। আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুড়ের বে। আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুড়ের বে। আজকে শুনলেন বাদুড় এবং এর পরিবেশগত গুরুত্ব সম্বন্ধে। এ বিষয়ে বললেন ডক্টর সৈকত কুমার বসু, এক্সিকিউটিভ রিসার্চ ডিরেক্টর, PFS, লেথব্রিজ, আলবার্টা, কানাডা। শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান। সহযোগিতায় সৌমি সামন্ত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় ছিল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতায় শুনুন কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি হলো রেডিও কলকাতা চাষবাস@gmail.com। আজকের অনুষ্ঠানটি শুনতে রেডিও কলকাতা অ্যাপ ডাউনলোড করুন অথবা radiokkolkata.org ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ও লাইভ নাও বাটন ক্লিক করুন। আবারও আগামীকাল হাজির হব আমরা নতুন অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা। Radio Kolkata, your daily dose of happiness.